প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই করোনার কারণে সবাই যার যার বাসায় আত্মীয়-স্বজন এবং মা-বাবাকে নিয়ে সবাই নিরাপদে আছো। আজকে আমি হাজির হয়েছি তোমাদের এই ক্লাসটি নেওয়ার জন্য মূলত থার্ড ইয়ারের পাবলিক ফাইন্যান্স অর্থাৎ সরকারি অর্থব্যবস্থা চ্যাপ্টার 1 এর লেকচার 1.1 বিএসএস অনার্স থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। আমি মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। তোমরা যে কোনো ব্যাপারে আমাকে এখানে ইমেল করতে পারো। যে কোনো প্রশ্ন, যে কোনো কোয়েরি বা যে কোনো ব্যাপারে যদি জানতে চাও, জিজ্ঞাসা করতে চাও, তাহলে ইমেইলের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, সেটা তোমরা জানতে পারো ফোনের মাধ্যমে। এখানে একটা প্রকৃতির ছবি দেখতে পাচ্ছ, দেখো যে প্রকৃতিতে আমাদের বাঁচতে হবে, প্রকৃতির মাধ্যমেই, অর্থাৎ প্রকৃতিতে আমাদের বেঁচে থাকতে হবে। সেই কারণে আমি একটা স্লোগান দিয়েছি, লাভ নেচার। চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের আজকে শিখন ফল অর্থাৎ লার্নিং অবজেক্টিভ গুলো কি কি আছে সেটা একটু দেখে নিই এক নজরে। যে পাবলিক ফাইন্যান্স অর্থাৎ সরকারি অর্থব্যবস্থা কি, সেটা বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে আলোচনা করব। ব্রাঞ্চেস অফ পাবলিক ফাইন্যান্স অর্থাৎ পাবলিক ফাইন্যান্সের কতগুলো ব্রাঞ্চ আছে এবং সেগুলো কি কি কাজ করে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবজেক্টিভস অফ পাবলিক ফাইন্যান্স, যে সরকার যেই অবজেক্টিভ গুলো নিয়ে, অর্থাৎ তার পাবলিক ফাইন্যান্স কি কি অবজেক্টিভ নিয়ে পাবলিক ফাইন্যান্স গঠিত, অর্থাৎ পাবলিক ফাইন্যান্স কি বিষয়গুলো নিয়ে ডিল করে এবং তার উদ্দেশ্য কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন দেখি যে পাবলিক ফাইন্যান্স বলতে তাহলে আমরা কি বুঝি, অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। অর্থ ব্যবস্থা মানে হচ্ছে যে সরকার অর্থ কিভাবে অর্জন করবে, কোন কোন খাত থেকে সরকার অর্থ পাবে বা ইনকাম করবে, কোন কোন খাতে সরকার ব্যয় করবে, কোন কোন খাত থেকে সে লোন নেবে, এই বিষয়গুলো নিয়ে তার বিভিন্ন প্রজেক্টে ফাইন্যান্স করবে, এগুলো নিয়ে মূলত পাবলিক ফাইন্যান্স আলোচনা করে। তা আমরা দেখি যে কি সংজ্ঞাটা কি, সরকারের সকল প্রকার আয় ব্যয় নীতি ও পদ্ধতি, আয় ব্যয় নীতি ও পদ্ধতি বোঝায়। Public finance is a study of income and expenditure or receipt and payment. Income and expenditure or receipt and payment of government. তাহলে সরকারের সমস্ত প্রকার গ্রহণ এবং প্রদান অথবা আয় ব্যয় নিয়ে মূলত আলোচনা করে প্রফেসর এইচ ডাল্টন একে সরকারি আয় ও ব্যয় এবং এদের সমন্বয় সাধনের বিষয় বলেন, কিন্তু এই সংজ্ঞা সংকীর্ণ, কারণ এতে সরকারি ঋণ এবং বিনিয়োগ সম্পর্কে কিছুই বলা হয়নি। According to Professor Dalton, public finance is one of those subjects that lie on the borderline between economics and politics. It is concerned with the income and expenditure of public authorities and with the mutual adjustment of one another. The principal public finance are the general principles which may be laid down with regard to these objects. So আমরা দেখি যে পাবলিক ফাইন্যান্স কি, যে সরকারের মূলত আয় এবং ব্যয়, অথবা সরকার যেই যেই উৎস থেকে সরকার আয় গ্রহণ করে থাকে এবং যেখানে যেখানে তাকে ব্যয় করতে, সেগুলো নিয়ে মূলত আলোচনা। তো অ্যাকর্ডিং টু অ্যাডাম স্মিথ কি বলেছেন, যে পাবলিক ফাইন্যান্স ইজ অ্যান ইনভেস্টিগেশন ইনটু দ্য নেচার অ্যান্ড প্রিন্সিপালস অফ দ্য স্টেট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার। তাহলে যে স্টেট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার, তার মানে আয় এবং ব্যয় নিয়ে একই কথা বলেছেন অ্যাডাম স্মিথ। প্রফেসর সিএফ বাস্টেবল এর মতে সরকারি অর্থব্যবস্থা বলতে সরকারি আয় ও ব্যয় নীতি এবং আর্থিক প্রশাসন ও নিয়ন্ত্রণ বোঝায়। তাহলে দেখা যায় যে এখানে প্রশাসন, আর্থিক প্রশাসন এবং নিয়ন্ত্রণ বোঝায়। এখানে খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন প্রফেসর বাস্তিপুল। প্রফেসর বাস্তিপুলের ইংলিশ ভার্সনটা হচ্ছে, an English economist defines public finance as a subject that deals with the expenditure and income of the public authorities of the state. Both the state's income and expenditure relate to the state's financial administration and control. তো প্রফেসর আর এ মাসগ্রেভ কি বলেন, যেসব ব্যবস্থা সরকারের আয় ব্যয় প্রক্রিয়ার সাথে জড়িত তাকে প্রচলিত অর্থে সরকারি অর্থব্যবস্থা বলা হয়। According to Musgrave, the complex problems that center on the revenue expenditure process of government is traditionally known as public finance. So we can say public finance means income and expenditure of the public authorities and adjustment of one
সুতরাং পাবলিক ফাইন্যান্স বিষয়টা কি একটু তোমরা ধারণা পেয়েছো এবং সেটা বুঝে নিবে। এখন পাবলিক ফাইন্যান্সের যে ব্রাঞ্চগুলো আছে অর্থাৎ কি কি শাখা আছে সেটা নিয়ে মূলত আমরা একটু আলোচনা করব। প্রফেসর মাসগ্রেভের মতে সরকার নিম্নোক্ত 3টি শাখার মাধ্যমে তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে পাবলিক ফাইন্যান্সের কয়টা ব্রাঞ্চ আছে মূলত? 3টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে যে অ্যালোগেটিভ ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ তার সম্পদের সমস্ত কিছু অ্যালোকেট করে থাকে, অর্থাৎ কোথায় কোথায় কি কি দিতে হবে, কার কি ডিমান্ড আছে, কে কোন খাতে কত বরাদ্দ পেতে চায়, সেই বিষয়গুলো সে এই ব্রাঞ্চ মূলত আলোচনা করে, অ্যালোকেটিভ ব্রাঞ্চ। অর্থাৎ প্রয়োজন অনুসারে কোন কোন খাতে কত ব্যয় বরাদ্দ দেওয়া উচিত। দ্বিতীয়টি হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ ব্রাঞ্চ, অর্থাৎ এই ব্রাঞ্চটি হচ্ছে যে সরকারের আয় কোন কোন খাতে কিভাবে বন্টন করবে সেই বিষয়গুলো নিয়ে মূলত ডিস্ট্রিবিউটিভ ব্রাঞ্চ আলোচনা করে থাকে। তৃতীয় ব্রাঞ্চটি হচ্ছে যে স্টেবিলাইজেশন ব্রাঞ্চ। স্টেবিলাইজেশন ব্রাঞ্চ কি করে থাকে? যে সরকারের এই যে আয় এবং ব্যয়, অর্থাৎ সরকারের বিভিন্ন পলিসির মাধ্যমে ইকোনমি যাতে স্টেবল থাকে, পাবলিক ফাইন্যান্স যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায়, অর্থাৎ সরকারি অর্থব্যবস্থা যাতে সুন্দরভাবে চলে, মানে কোনো গ্যাপ না হয় এবং সরকারি ইকোনমিক সিস্টেমটা স্মুথলি রান হয়, সেই কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যাতে স্টেবল থাকে, প্রাইস লেভেল স্টেবল থাকবে, সেখানে মানুষের ডিমান্ড এবং সাপ্লাই এর পরিমাণ স্টেবল থাকবে, মেকানিজম মার্কেট মেকানিজম ঠিক থাকবে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করে থাকে, যেখানে ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি মাধ্যমে সরকার তার অর্থনীতি স্টেবল রাখবে, সেটা মূলত এই ব্রাঞ্চটা আলোচনা করে। তাহলে আমরা দেখি যে পাবলিক ফাইন্যান্সের 3টা মূলত ব্রাঞ্চ, একটা হচ্ছে অ্যালোকেটিভ ব্রাঞ্চ, দ্বিতীয়টা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ব্রাঞ্চ, তৃতীয়টা হচ্ছে স্টেবিলাইজেশন ব্রাঞ্চ। আমরা এখন দেখব যে রিসোর্স অ্যালোকেশন ব্রাঞ্চ। অ্যালোকেটিভ ব্রাঞ্চ কি কি কাজ করে থাকে, তার মূলত তার আলোচনার বিষয়গুলো হচ্ছে যে তার কাজের ক্ষেত্রগুলো কি কি সেটা আমরা একটু দেখি। প্রথমেই হচ্ছে যে ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ কি? যে সে কোন কোন খাত থেকে কি পরিমাণ ট্যাক্স কিভাবে আরোপ করবে, কিভাবে সেখান থেকে আবার আহরণ করবে, সেই বিষয়গুলো হচ্ছে যে ট্যাক্স রেভিনিউর আলোচনার বিষয়। অর্থাৎ অ্যালোকেটিভ ব্রাঞ্চ কোন কোন খাতে তার রেভিনিউ কত আর্ন হবে এবং সেইখানে কত তার খরচ করবে সেই বিষয় নিয়ে আলোচনা করে। নন ট্যাক্স রেভিনিউ অর্থাৎ কর, যেমন ইনকাম ট্যাক্স, তারপর বিজনেস ট্যাক্স, তার মানে কর্পোরেট ট্যাক্স, এগুলো বাদ দিয়ে অন্যান্য যে ফি ফি আছে, তার ফাইন আছে, পেনাল্টি আছে, এই বিষয়গুলো নিয়ে মূলত সেটা কি হচ্ছে আমরা নন ট্যাক্স রেভিনিউ, অর্থাৎ কর বহির্ভূত রাজস্ব। ইন্টারনাল বরোয়িং, সরকার যদি তার বাজেট ঘাটতি দেখা দেয় তখন সেই ইন্টারনাল বরোয়িং অর্থাৎ অভ্যন্তরীণ ঋণ তাকে নিতে হয় তার সেই অর্থায়নের জন্য। অভ্যন্তরীণ ঋণ যদি সংকুলন না করা যায় তাহলে সে এক্সটার্নাল বরোয়িংও যেতে পারে, যেমন আমরা বাংলাদেশের সরকার ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ বা বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সেই বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের কাছ থেকেও যেমন ঋণ নিয়ে থাকে। যেমন বাংলাদেশ তো চায়নার কাছ থেকে ঋণ নিয়ে থাকে, ইন্ডিয়ার কাছ থেকে ঋণ নিয়ে থাকে, সেটা জাপানের কাছ থেকে নিয়ে থাকে, ইউএস এর কাছ থেকে নিয়ে থাকে। এটা ডিপেন্ড করছে যে সরকার কোন ধরনের ফাইন্যান্স করতে চায়, কোন ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করতে চায় সেটার উপরে। আরেকটা হচ্ছে সারপ্লাস অফ স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস, তাহলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের উদ্বৃত্ত, অর্থাৎ যে কর্পোরেট, যেমন সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, গভর্নমেন্টের যে বিভিন্ন ব্যাংক আছে, অন্যান্য এন্টারপ্রাইজগুলো আছে, সেখানে তারা তো বিভিন্ন প্রকার আয় এবং ব্যয় করে থাকে, যদি সেখানে আয়ের পরিমাণ বেশি থাকে তাহলে সারপ্লাস অ্যামাউন্ট থাকবে, সেখান থেকে সরকার কি করে থাকে তার প্রয়োজনীয় অ্যামাউন্ট সে নিয়ে বিভিন্ন খাতে তা ব্যয় করে থাকে। তাহলে ক্রিয়েশন অফ নিউ মানি, যদি প্রয়োজন হয় তাহলে সরকার যদি তার ঘাটতি বাজেট পূরণ করতে না পারে, ইন্টারনাল বরোইং, এক্সটার্নাল বরোইং, সারপ্লাস অফ স্টেট ওন্ড, নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ, তাহলে সে সরকার কি করে তখন নতুন মুদ্রা সৃষ্টি বা তৈরি করার প্রয়োজন হতে পারে, স্থাপনের প্রয়োজন হতে পারে। তাহলে দেখো এই বিষয়গুলো নিয়েই মূলত অ্যালোকেটিভ ব্রাঞ্চ আলোচনা করে থাকে, খুবই ইম্পর্টেন্ট বিষয়, রাষ্ট্রের কোর বিষয়, যেখানে সরকারের পুরো অর্থ ব্যবস্থায় নিয়ন্ত্রিত হয়। আমরা এখন দেখি যে গভর্নমেন্ট কি করে, যে এখানে দেখো যে পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, আবার এখানে ব্যাংক, তার মানে এরকম বহু কোম্পানি আছে, বহু রিচ ব্যক্তি আছে, পার্সন আছে যারা বিভিন্ন টাইপের ব্যবসা করে থাকে, ব্যবসায়ী আছে,
তো এইখানে দেখো, ট্যাক্স প্রাইভেট কোম্পানি থেকে ট্যাক্স আরোপ করে, ট্যাক্স গভর্নমেন্ট কালেক্ট করে থাকে। আবার পাবলিক কোম্পানির কাছ থেকে গভর্নমেন্ট কি করে, তার ট্যাক্স কালেকশন করে থাকে। ব্যাংকের কাছ থেকে, বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ট্যাক্স কালেকশন করে থাকে। এইভাবে বিভিন্ন প্রফেশনালদের কাছ থেকে গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন করে থাকে। তাহলে একদিকে গভর্নমেন্ট কি করছে, ট্যাক্স কালেকশন করছে, আর একদিকে সোশ্যাল বেনিফিট, ডিজেবলকে সোশ্যাল বেনিফিট দিচ্ছে, যারা ওল্ড এজ পিপল, সিনিয়র সিটিজেন যারা আছে, ওল্ড এজ একবারে প্রিভিলেজ পারসন, ভালনারেবল গ্রুপ, তাদেরকে গভর্নমেন্ট সোশ্যাল বেনিফিট দিচ্ছে। তাহলে দেখো, তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে, তাদেরকে অথবা মানি সহায়তা দিচ্ছে। তাহলে বিভিন্ন ভাবে সরকার বিভিন্ন সেক্টর থেকে ইনকাম করে থাকে। আবার সেটা বিভিন্ন জনের কাছে, বিভিন্ন গ্রুপের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বা বিভিন্ন অঞ্চলে সে আবার সোশ্যাল বেনিফিটের মাধ্যমে সেটা বন্টন করে থাকে। তাহলে একদিকে সরকার আয় করে, আবার একদিকে সরকার সেই টাকা ব্যয় করে থাকে। এটা হচ্ছে যে ইনকাম ডিস্ট্রিবিউটিভ ব্রাঞ্চ। তাহলে সরকার বিভিন্ন উৎস থেকে সরকার কিভাবে আয় করবে এবং সেটা কার কার কাছে, অর্থাৎ ধনীদের কাছ থেকে, বা ধনী যারা ইনকাম করে থাকে প্রচুর পরিমাণে, তাদের কাছে ট্যাক্স আরোপ করে গরিব মানুষেরকে বা গরিব মানুষকে বাঁচানোর জন্য, গরিব মানুষকে সুযোগ দেওয়ার জন্য তাদেরকে সামাজিক বেনিফিট দিয়ে থাকে। তাহলে কিভাবে উঁচু আয়ের মানুষের নিকট থেকে করের মাধ্যমে আয় কেটে নিয়ে গরিব মানুষের নিকট সমভাবে বন্টন করা যায়, তার ব্যবস্থা করা হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউটিভ ব্রাঞ্চের কাজ। তাহলে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, একটু জেনে নিবে। এরপর দেখো যে স্টেবিলাইজেশন ব্রাঞ্চ, অর্থাৎ সরকার তার সরকারি অর্থব্যবস্থা যেভাবে স্মুথলি রান করবে এবং সেটাকে টিকিয়ে রাখতে হবে, সেটার কারণে স্টেবিলাইজেশন ব্রাঞ্চের খুবই প্রয়োজন। এই স্টেবিলাইজেশন ব্রাঞ্চ কি কি কাজ করে থাকে, দেখো যে গভর্নমেন্ট ইনকাম, সরকারি আয়। প্রথমেই হচ্ছে সরকারি আয়। সরকার যদি আয় না করতে পারে এবং সেটা যদি কন্টিনিউ না হয়, যে ইনকাম আসতেছে, হঠাৎ করে ইনকাম আসা বন্ধ হয়ে গেল, তাহলে সরকার কি তার মেশিন রান করতে পারবে, চালাতে পারবে? কারণ সরকার হচ্ছেই একটা, রাষ্ট্র হচ্ছেই একটা মেশিন, মানে একটা গাড়ির মতো, একটা যন্ত্রের মতো। তাকে ফুয়েল না দিলে, অর্থাৎ ইনকাম না দিলে রাষ্ট্র চলতে পারবে না। আবার অন্যদিকে দেখো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তাহলে একদিকে ইনকাম আসতেছে, ইনকাম আসছে, এবং অন্যদিকে আবার ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে এটা কামিং অ্যান্ড গোয়িং, কামিং অ্যান্ড গোয়িং, অর্থাৎ কন্টিনিউলি চলতে হবে। তাহলে ডিস্ট্রিবিউশন ব্রাঞ্চের মূল কাজ গভর্নমেন্ট ইনকাম, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট বরোয়িং। তাহলে ইনকাম যদি কম হয় এক্সপেন্ডিচারের চেয়ে, তাহলে গভর্নমেন্ট কি করতে হবে, বরোয়িং করতে হবে। কিভাবে বরোয়িং করবে, কোন কোন ক্ষেত্র থেকে বরোয়িং করবে, কেন বরোয়িং করবে, সেটা কন্ডিশন কি হবে, কোন কোন খাতে ফাইন্যান্স করবে, বেশি বেশি নিবে না কম বরোয়িং করবে, নাকি বরোয়িং এখন না করলেও হবে, নাকি ফিউচারে, অত বরোয়িং এর অ্যামাউন্টের, ইন্টারেস্টের পরিমাণ কেমন, কন্ডিশন গুলো কেমন, সমস্ত কিছু দেখতে হয় এই স্টেবিলাইজেশন ব্রাঞ্চের ক্ষেত্রে। আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট যে ইনকাম করে থাকে, তারপরে এক্সপেন্ডিচার করে থাকে, বরোইং করে থাকে, এগুলো সমস্ত কিছু তাকে বুঝে শুনে প্রপারলি ম্যানেজ করে চলতে হবে। তাহলে সেই রাষ্ট্রের অর্থনীতি স্টেবল থাকবে, মানে স্থিতিশীল থাকবে। এরপর হচ্ছে যে ট্যাক্স স্ট্রাকচার এন্ড ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স বার্ডেন। ট্যাক্সের স্ট্রাকচারটা কেমন হবে, অর্থাৎ আমাদের ট্যাক্স স্ট্রাকচারটা কেমন হবে, এবং ট্যাক্সের বার্ডেন কার কার উপরে পড়বে, সেটা কি মানে প্রডিউসারের উপর পড়বে, ইম্পোর্টারের উপর পড়বে বেশি, নাকি কনজিউমার উপর বেশি পড়বে, নাকি গভর্নমেন্ট সেটা কিছু রিডিউস করে গভর্নমেন্টও সেটা কমাবে। এখন এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করেন। আর একটা হচ্ছে ফিসক্যাল ম্যানেজমেন্ট, রাজস্ব ব্যবস্থাপনা, অর্থাৎ সরকার তার কোন কোন খাতে কত রাজস্ব আহরণ করছে, কেন কম হচ্ছে, কেন বেশি হচ্ছে, কেন বাড়ছে না, এই বিষয়গুলো সে আলোচনা করে। তাহলে তো স্টেবিলাইজেশন ব্রাঞ্চ অনেকগুলো ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করি। তাই আমরা দেখি যে এক কথায় গভর্নমেন্ট ইনকাম, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট বরোয়িং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ট্যাক্স স্ট্রাকচার এন্ড ডিস্ট্রিবিউশন অফ বার্ডেন, ফিসক্যাল ম্যানেজমেন্ট নিয়ে মূলত স্টেবিলাইজেশন ব্রাঞ্চ আলোচনা করে। আমরা দেখি যে এখন অবজেক্টিভস অফ পাবলিক ফাইন্যান্স, তাহলে সরকারি অর্থব্যবস্থা আসলে উদ্দেশ্যগুলো কি কি আছে, এটা নিয়ে মূলত আমরা একটু দেখি। যে অ্যাটেনিং ম্যাক্সিমাম সোশ্যাল অ্যাডভান্টেজ, কিভাবে সরকার তার ব্যয় এবং আয়ের মাধ্যমে একটি রাষ্ট্রের, সমাজের এবং সমস্ত মানুষের সর্বোচ্চ কল্যাণ বা সুবিধা লাভ করা যায়, সেটা নিয়ে মূলত আলোচনা করে। এটা আমরা পরবর্তী গ্রাফেও দেখাবো তোমাদেরকে। অর্থাৎ সরকার যেই পরিমাণ আয় করে থাকে এবং যেই পরিমাণ ব্যয় করে থাকে, তার মধ্যে একটা সামাজিক কল্যাণ থাকতে হবে এবং সেটা সর্বোচ্চ হতে হবে। তাহলে আমরা বুঝবো যে আমাদের
সোশ্যাল যেই বেনিফিট সেটা আমরা অর্জন করেছি। ইমপ্রুভমেন্টস ইন প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন, অর্থাৎ সরকার যে যা কিছু উৎপাদন করে থাকে এবং সরকারের সাথে অন্যান্য প্রাইভেট এন্টিটি এবং কর্পোরেশন বা বিজনেস এন্টিটি যে পরিমাণ উৎপাদন করে থাকে সেই সিস্টেমটা কীরকম এবং কনজাম্পশন কারা কারা করে থাকে এবং কিভাবে করে থাকে এইটা যাতে উন্নয়ন করা যায়, অর্থাৎ গভর্নমেন্টের সাপ্লাই চেইন সিস্টেমটা যাতে ইমপ্রুভমেন্ট করা যায় সেটা নিয়ে মূলত পাবলিক ফাইন্যান্সের একটা অবজেক্টিভ। রিডাকশন ইন দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সমাজের সমস্ত মানুষের মধ্যে যাতে ইনইকুয়ালিটি কমানো যায়, ইনকামের ডিসপ্যারিটি বা গ্যাপকে যাতে কমানো যায় সেটা নিয়ে মূলত আলোচনা করা, অর্থাৎ সমাজ যাতে আয় বৈষম্যটা অনেক বেশি না হয় সেটা নিয়ে মূলত আলোচনা করে, সেটাই কিভাবে অর্জিত হবে সেটা নিয়ে আলোচনা করে। তাহলে হচ্ছে যে অ্যাচিভিং ফুল এমপ্লয়মেন্ট, অর্থাৎ সমাজে এমপ্লয়মেন্ট থাকবে কিন্তু সেটা কি পূর্ণ এমপ্লয়মেন্ট আছে নাকি আংশিক এমপ্লয়মেন্ট আছে সেটা নিয়ে মূলত আমাদের আলোচনা করতে হবে। মেনটেনিং ইকোনমিক স্টেবিলিটি, আমরা আগেই আলোচনা করেছি স্টেবিলাইজেশন ব্রাঞ্চ, তাহলে অর্থাৎ সেই স্টেবিলাইজেশন ব্রাঞ্চ কি করে রাষ্ট্রে অর্থনৈতিক স্থিরতা ইকোনমিক স্টেবিলিটি আছে কিনা নাকি অনেক বেশি ডিসপ্যারিটি আছে, যে প্রাইস লেভেল অনেক বেশি, মানুষ খুব সমস্যা আছে, ইনফ্লেশন বেশি, সেটা নিয়ে মূলত সেটা হচ্ছে টার্গেট। রিমুভিং এক্সটার্নালিটিস, অর্থাৎ সমাজে অর্থাৎ রাষ্ট্রে একটা শ্রেণীর মাধ্যমে অন্য কোনো শ্রেণী আক্রান্ত হচ্ছে কিনা, যেমন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তারা কি টক্সিক ওয়াটার সাপ্লাই করে যে নদী নদীর পানিকে দূষিত করে মাছ নষ্ট করে হচ্ছে কিনা, পরিবেশকে ধ্বংস করে হচ্ছে কিনা, গাছ কেটে বনায়ন না করে যদি গাছ কেটে পরিবেশকে ধ্বংস করা হয় সেই বিষয়গুলো মূলত আলোচনা করছে, এখানে আলোচনা করে, অর্থাৎ এক গ্রুপের মাধ্যমে অন্য গ্রুপ সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, তাহলে সেখানে কিভাবে ফাইন্ড করে তাকে পজিটিভ এক্সটার্ন করা যায় সেটা নিয়ে আলোচনা করে। ম্যাক্সিমাইজেশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার, তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার কিভাবে ম্যাক্সিমাইজেশন করা যায়, অর্থাৎ আমাদের সামাজিক কল্যাণ কিভাবে বৃদ্ধি করা যায়, সর্বোচ্চ করা যায় সেটা নিয়ে মূলত আলোচনা, সেটাও আলোচনা করে। তারপর হচ্ছে ফর্মেশন অফ ক্যাপিটাল, আমাদের দেশের যে মূলধনের পরিমাণ কম সেটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেই ফর্মেশন নিয়ে মূলত রাষ্ট্র পাবলিক ফাইন্যান্সের টার্গেট। পভার্টি এলিভেশন, সর্বশেষ এবং সবচেয়ে সর্বোচ্চ মূল কথা হচ্ছে যে কিভাবে গরিব জনগোষ্ঠীর মধ্যে এমনভাবে আয় বন্টন করতে হবে যাতে পভার্টি এলিভেশন করা যায়, অর্থাৎ দারিদ্র বিমোচন করে একটা সুন্দর একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের মাধ্যমে আমরা আমাদের সমস্ত নাগরিককে সুষমভাবে ইনকাম দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে মূলত পাবলিক ফাইন্যান্সের টার্গেট। সুতরাং দেখা যাচ্ছে যে পাবলিক ফাইন্যান্সের অবজেক্টিভ হচ্ছে অনেকগুলো অবজেক্টিভ যেগুলো অ্যাচিভ করা রাষ্ট্রের সরকারের সমস্ত জনগণের দায়িত্ব, সেই কারণেই এই পয়েন্টসগুলো আমাদের অ্যাচিভ করলে একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা পেতে পারি। নেক্সট আমরা দেখি যে অ্যাটেনিং ম্যাক্সিমাম সোশ্যাল অ্যাডভান্টেজ কিভাবে সেটা করা যাবে। তো এখন এখানে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ যে এখানে আছে যে আমরা এক্স এক্সিসে অর্থাৎ হরিজন্টাল এক্সিসে আমরা দেখিয়েছি যে ইউনিটস অফ ট্যাক্সেশন অ্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ আমরা কি পরিমাণ ট্যাক্স এবং ট্যাক্স কালেকশন করি এবং এক্সপেন্ডিচার করি, আর আমরা ভার্টিক্যালি দেখিয়েছি মার্জিনাল সোশ্যাল বেনিফিট অ্যান্ড স্যাক্রিফাইস, কি পরিমাণ আমরা বেনিফিট লাভ করবো এবং স্যাক্রিফাইস করে থাকি। তাহলে আমরা দুটো কার্ভ, একটা হচ্ছে যে মার্জিনাল সোশ্যাল স্যাক্রিফাইস কার্ভ যেটা লেফট টু রাইট আপওয়ার্ড, আর আরেকটা হচ্ছে যে মার্জিনাল সোশ্যাল বেনিফিট কার্ভ যেটা লেফট টু রাইট ডাউনওয়ার্ড। এখন আমরা দেখি যে যদি আমরা S1 এবং P1 তার মানে OQ1 বিন্দু পরিমাণ OQ1 পরিমাণ যদি আমরা এখানে ট্যাক্স সরকার আরোপ করে থাকি তাহলে দেখা যাবে যে মার্জিনাল সোশ্যাল বেনিফিটের পরিমাণ অনেক বেশি কিন্তু স্যাক্রিফাইসের পরিমাণ কম, তাহলে সেটা কিন্তু কাম্য নয়, কারণ এখানে আমাদের মার্জিনাল সোশ্যাল স্যাক্রিফাইস ইজ লেস দেন মার্জিনাল সোশ্যাল বেনিফিট, তাহলে সেটাও যেমন কাম্য নয়, আবার দেখা যাচ্ছে যে P2 বিন্দুতে তার মানে OQ2 পরিমাণ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখানে মার্জিনাল সোশ্যাল স্যাক্রিফাইসের পরিমাণ অনেক বেশি কিন্তু বেনিফিটের পরিমাণ কম, তাহলে রাষ্ট্রের কল্যাণ যাতে সাধিত হয়, জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পায়, সেই কারণে আমাদের যদি OQ বিন্দু পরিমাণ আমাদের ট্যাক্স কালেকশন হয় এবং এক্সপেন্ডিচার হয় তাহলে আমরা কি দেখব যে মার্জিনাল P বিন্দুতে
তো পি পয়েন্টে মার্জিনাল সোশ্যাল বেনিফিট কার্ভ এবং মার্জিনাল সোশ্যাল স্যাক্রিফাইস কার্ভ একই বিন্দুতে ইন্টারসেকশন করে মিলিত হয় এবং আমাদের আমাদের দুটো পয়েন্টই একসাথে মিলিত হয়ে সর্বোচ্চ পরিমাণ আমরা কি করতে পারি, মার্জিনাল সোশ্যাল বেনিফিটটা আমরা অর্জন করতে পারি, যেটা আমাদের একটা হিউজ অ্যাডভান্টেজ। এখন এই বিন্দুতে থাকাই সবচেয়ে লাভজনক হবে। কেন? সমাজের সর্বোচ্চ মানুষ যেই পরিমাণ স্যাক্রিফাইস করে থাকে এবং সেই পরিমাণই বেনিফিট পাবে। এই থেকে যদি ডানে অথবা বামে হয় তাহলে সেটা কিন্তু কাম্য নয়, কিন্তু এটা কন্টিনিউ এই যে ধরে রাখা, এই পয়েন্টে অর্জন করা, সেটি হচ্ছে স্ট্যাবলিশ মানে রাষ্ট্রের স্টেবিলিটির উপর ডিপেন্ড করতেছে যে সরকার বেশি পরিমাণ ট্যাক্স আরোপ করবে নাকি কম পরিমাণ ট্যাক্স আরোপ করবে। তাহলে আমরা দেখি যে পি বিন্দু হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট, যে ম্যাক্সিমাম সোশ্যাল অ্যাডভান্টেজ অবটেইনড এট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ MSS and MSB curves. So this is important for society. এরপর আমরা দেখি যে মেনটেনিং ইকোনমিক স্টেবিলিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা রিয়েল জিডিপি আমরা মেজারমেন্ট করেছি হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিসে, আর টাইম আমরা করেছি যে হরিজন্টাল অ্যাক্সিসে। আমরা এখানে আমরা কি দেখেছি, একটা বিজনেস সাইকেল অথবা সেটাকে আমরা জিডিপি গ্রোথ সাইকেলও বলি। এখানে দুটো কার্ভ আছে, একটি হচ্ছে যে স্ট্রেট কার্ভ, যেটাকে আমরা দেখিয়েছি যে পটেনশিয়াল জিডিপি অথবা প্ল্যান জিডিপি, যেটা আমরা অর্জন করতে চাই। কিন্তু বাস্তবে আমরা কি দেখি যে আমাদের জিডিপি গ্রোথ যে লাইন বা ট্রেন্ড, সেটা হচ্ছে যে কার্ভিলিনিয়ার, অর্থাৎ সেটা আঁকা বাঁকা। কেন? কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল, সরকার প্ল্যান করে যে স্মুথ জিডিপি গ্রোথ হবে, বাস্তবে কিন্তু কখনো বেশি কখনো কম। তাহলে যখনই এই রেখাটি সর্বোচ্চ পরিমাণ বিন্দুতে যাবে সেটাকে আমরা পিক বলবো। এরপর আস্তে আস্তে রিসেশনের দিকে যাবে, আস্তে আস্তে আমাদের ইকোনমিক পরিমাণ কমে যাবে, এমপ্লয়মেন্ট কমে যাবে, আনএমপ্লয়মেন্ট পরিমাণ বেড়ে যাবে, জিডিপি গ্রোথ কমে যাবে। তাহলে সেখানে রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি হবে, মানে কেওয়াস সৃষ্টি হবে, মানুষের কনজাম্পশন কমে যাবে, ইনকাম কমে যাবে, লাইফস্টাইল কমে যাবে। এরপর একটা পর্যায়ে সর্বনিম্ন বিন্দুতে আসবে, রিসেশনের একেবারে বটম পয়েন্টে, যেটাকে আমরা ট্রুথ বলি। এরপর দেখো যে এখানে আস্তে 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 যখন সরকার কি করবে, তার বিভিন্ন পলিসি নিয়ে আবার অগ্রসর হবে, তখন ইকোনমি আস্তে আস্তে রিকভারির দিকে যাবে, যেটাকে এক্সপানশন বলা হয়। এইভাবে আস্তে আস্তে সে আবার পিক পয়েন্টে, এভাবে কন্টিনিউ রিসেশন টু রিকভারি কন্ডিশনে থাকবে। তো আমাদের মধ্যে দেখতে হবে যে এখানে গ্যাপের পরিমাণ কি। যে আমরা যদি আমাদের প্ল্যান্ড গ্রোথ লাইন এর যদি অনেক নিচে আসি, তাহলে সেক্ষেত্রে যে গ্যাপ, সেটাকে বলবো নেগেটিভ আউটপুট গ্যাপ। আর যদি ট্রেন্ড লাইনের উপরে থাকি, সেটা যে গ্যাপ, তাহলে আমরা দেখি যে পটেনশিয়াল জিডিপি এবং অ্যাকচুয়াল জিডিপি লাইনের যে গ্যাপ, সেটা হচ্ছে যে উপরে যদি থাকে তাহলে আমরা যদি পজিটিভ আউটপুট গ্যাপ। এটার মাধ্যমে আমরা দেখতে পারি যে একটা দেশের অর্থনীতি কি অবস্থায় আছে, সেটা কি অ্যাকচুয়ালি ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে, নাকি সেটা মডারেট লেভেলে আছে। যদি এই ট্রেন্ড লাইনের কাছাকাছি দিয়ে আমাদের এই মূল ট্রেন্ড লাইনের কাছাকাছি দিয়ে যদি অ্যাকচুয়াল লাইনটা অবস্থান করে, তাহলে আমরা মনে করি যে সেই রাষ্ট্রের ইকোনমিক অর্থনৈতিক ব্যবস্থা স্টেবল অবস্থায় আছে। In this figure, time is measured horizontal axis and real and potential GDP is measured in vertical axis. The the pink color, that means this line, pink color dashed line is potential GDP growth, and but the black color, that means this color is actual GDP curve. After peak, that means top point, recession starts. That means after peak, recession starts and going to trough. That means bottom point. This is bottom point, and then recovery line starts and going to peak. That means it is the top line and continue. This cycle will continue. This cycle will continue. So this is the business line. আমি মনে করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর এখানে দেখো যে রিডাকশন ইন দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম ডিস্ট্রিবিউশন। তাইলে আমরা দেখি যে এইখানে এই ছবি দেখা যাচ্ছে যে কারো ইনকাম অনেক বেশি, তার মানে ইনকামের ভার এসে এখানে তার এই পাঁচটা নিচের দিকে, আর অনেক মানুষের ইনকাম অনেক কম, কিন্তু তাদের কাছে সেই পরিমাণ ইনকাম নাই, সেই কারণে তারা তাদের ভার বা হালকা দেখাচ্ছে। এখানে দেখা যায় অনেক মানুষ তারা কি করতেছে, পাইপের ভিতরে তারা বাস করছে, খুব সিভিয়ার অবস্থা।
খুবই খারাপ অবস্থা। এখানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছ যে দেখো 1992 সালে বাংলাদেশের যে জিনি কোএফিসিয়েন্ট অর্থাৎ ইনকাম ইনইকুয়ালিটি কত ছিল? 0.388। 1996 সালে 0.43, আবার যেটা 2005 সালে ছিল 0.46, 2010 সালে 0.45, একটু কমেছে এখানে, আবার এখান থেকে বেড়েছে আবার এখানে কমেছে, আবার 2016 সালে এসে দেখছি আরো বেড়েছে 0.48। তার মানে জিনি কোএফিসিয়েন্ট যত 1 এর দিকে যাবে, যত 1 এর দিকে অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে সেটা কাউন্ট। জিনি কোএফিসিয়েন্ট মেজার্স অন a scale of 0 to 1. The closer it is 1, the higher the inequality in society. So আমরা দেখি যে আমাদের হাউসহোল্ড এক্সপেন্ডিচার সার্ভে অফ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, the country Gini coefficient which is the economic measure of inequality is to 0.482. That means 0.48 0.48 in 2016, up from 0.45 in 2000। তার মানে 2010 সাল থেকে সেটা বেড়ে 2016 সালে আরো 0.3% বেড়ে গিয়েছে। সুতরাং এটা ডেভেলপমেন্টের জন্য অর্থাৎ সমাজের সমস্ত মানুষের উন্নয়নের জন্য কিন্তু সেটা খুবই চিন্তার বিষয়। তাইলে ইনকাম ইনইকুয়ালিটি আমাদের দেশে বেড়েই চলেছে, সেটা কাম্য নয়। সরকার কিভাবে এইটাকে রিডাকশন করতে পারে, অর্থাৎ একটু আরো কমিয়ে এনে সমাজের মধ্যে বৈষম্য কমিয়ে আনা যায়, সেটাই সরকারের পাবলিক ফাইন্যান্সের মূল টার্গেট। তো এতক্ষণ তোমরা মনোযোগ দিয়ে এই আলোচনাটি শুনলে আশা করি তোমরা অনেকটু বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এই আশা ব্যক্ত করে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।